বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সাথে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের অষ্টম অধ্যায় হচ্ছে কনসেপ্ট অফ এক্সপ্রেসিং পলিফেজ পাওয়ার সিস্টেম। তো পলিফেজ পাওয়ার সিস্টেমের ধারণা, ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন, এই টপিকটা এখন আমি আলোচনা করতে যাচ্ছি। তো ডিসিতে আমরা যে ব্যাটারি বলো বা যে কোনো কিছু সোর্সে বলো, পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দেখে আমরা বুঝতে পারি লোড বা সার্কিটের কারেন্ট প্রবাহের অভিমুখটা বোঝা যায়। পজিটিভ এবং নেগেটিভ দেখে কারেন্টের অভিমুখ আমরা নির্দেশ করতে পারি। এখন কারেন্ট সোর্সের যে পজিটিভ টার্মিনাল থেকে লোড হয়ে কি হবে, নেগেটিভ টার্মিনাল দিয়ে সোর্সে প্রবেশ করে। কিন্তু এসিতে যদি আমরা বিবেচনা করি, আমরা এসিতে জানি কারেন্ট কেমন হয়, অর্ধ সাইকেল অন্তর অন্তর দিক পরিবর্তন করে, পরপর কারেন্ট বা ভোল্টেজের অভিমুখটা পরিবর্তন হয়। তাহলে এইটা যেহেতু পরিবর্তন হচ্ছে, পজিটিভ কখনো কখনো নেগেটিভ, তাহলে সেখানে কারেন্ট প্রবাহের অভিমুখ বা ভোল্টেজ আমরা কিভাবে নির্দেশ করব? এটা সরাসরি এই জন্য এইভাবে এসির ক্ষেত্রে দেখবে নির্দেশ করা যায় না। তাহলে এসি সার্কিটের ক্ষেত্রে আমরা কিভাবে এটা বুঝতে পারবো? এসি সার্কিটে মূলত ভোল্টেজের অভিমুখ বা কারেন্ট প্রবাহের যে অভিমুখ, এটা দিক নির্দেশনার জন্য একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, যেটাকেই মূলত ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন বলা হয়ে থাকে। এটাকে আমরা এভাবেও বলতে পারি যে পদ্ধতিতে মূলত এসি জেনারেটর যদি আমরা কল্পনা করি, জেনারেটরের কয়েলের বা লোডের বা কোনো পরিবাহীর যদি ভোল্টেজের অভিমুখ বা কারেন্ট প্রবাহের দিক নির্দেশের জন্য ভোল্টেজ বা কারেন্টের প্রতীকের সাবস্ক্রিপ্ট হিসেবে দুইটা অক্ষরকে ব্যবহার করা যায়, সেই পদ্ধতি যেহেতু দুইটা অক্ষর ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলছি ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন। সাধারণত সাবস্ক্রিপ্টের প্রথম অক্ষর থেকে দ্বিতীয় অক্ষরের দিকে কারেন্টটা বা ভোল্টেজটা প্রবাহের দিকটা নির্দেশ করে থাকে। এখানে খুব ছোট্টভাবে দেখো, একটু খেয়াল করো, এ এবং বি যদি আমরা কল্পনা করি, এ থেকে যখন বির দিকে ভোল্টেজের অভিমুখ আমরা নির্দেশ করছি, তখন এখানে নোটেশনটা কি হচ্ছে, ই এ বি, অর্থাৎ এ থেকে বি দিকে যাচ্ছে। এই এ বি দ্বারা আমরা সেটা বুঝতে পারবো। যদি আমরা ঠিক উল্টো দিক থেকে চিন্তা করি, তাহলে কি আসবে, ই বি এ, অর্থাৎ বি থেকে এর দিকে অভিমুখটা নির্দেশ করছে। অনুরূপভাবে সি এবং ডি যদি কল্পনা করি, সি থেকে ডির দিকে যদি যায় তাহলে ই সি ডি, আর যদি সি থেকে ডি থেকে যদি সি এর দিকে যায় তাহলে ই ডি সি। এটাকে বলা হচ্ছে ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন। খুব ছোট্ট একটা বিষয়, আশা করছি বুঝতে পেরেছ। তাহলে এখানে আমরা দুইটা কয়েল দেখলাম, এ বি এবং সিডি। এটা দুইটা কয়েলে যে ভোল্টেজ, সেটাকে ই এ বি এবং ই সিডি বা ই বি এ বা ই ডিসি দ্বারা আমরা এটার অভিমুখটা নির্দেশ করছি ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশনের মাধ্যমে। তাহলে এই যে দিকটা এ বি এবং সিডি দেখানো হচ্ছে, এখানে এটাকে যদি আমরা এইভাবে একটা অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করি, তাহলে এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি কৌণিক ব্যবধান আমরা বলতে পারি। তাহলে ই এ বি এবং ই সিডি কে যদি একটা আমরা ডায়াগ্রামে নিয়ে আসি, ভেক্টর ডায়াগ্রাম, তাহলে এটার মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে 60 ডিগ্রি দেখানো হচ্ছে। তাহলে এটা ছিল মূলত ডাবল সাবস্ক্রিপ্ট নোটেশন। আমরা এখন নেক্সট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে পলিফেজ সিস্টেমের এই যে ফেজ ক্রম, এটা শনাক্তকরণ। এই বহুফেজ বা পলিফেজ পদ্ধতিতে যে ফেজ ভোল্টেজগুলো যে ক্রমানুসারে তাদের পজিটিভ সর্বোচ্চ মান এবং অন্যান্য অনুরূপ তাৎক্ষণিক মান অতিক্রম করে, সেইটাই মূলত ফেজ ক্রম বা ফেজ সিকোয়েন্স বলা হয়ে থাকে। থ্রি ফেজ অল্টারনেটর যদি আমরা বিবেচনা করি, এখন আমি এটা মিশাই দিব। এখানে খেয়াল করো, ই এ এ, ই বি বি, ই সি সি, এটা তিনটাকে একটা ফেজ সিকোয়েন্স বোঝানো হচ্ছে বা ফেজ ক্রম বোঝানো হচ্ছে। থ্রি ফেজ অল্টারনেটরের ক্ষেত্রে এই যে ফেজ ভোল্টেজের ফেজ ক্রম যদি আমরা এটাকে দেখাতে চাই, ই এ এ, ই বি বি এবং ই সি সি, যখন ফিল্ডটা কি হবে, দক্ষিণাবর্তে ঘুরবে, অর্থাৎ এখানে ভোল্টেজ তরঙ্গে 120 টাইম ডিগ্রি পরে ই বি বি তরঙ্গে যাবে, আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে এদিকে আসবে, যেটাই বিবেচনা করো। তারপরে যদি চিন্তা করো আরও যদি 120 ডিগ্রি চিন্তা করো, তাহলে সেটা তখন ইসিসি তরঙ্গ অনুসরণ করবে, অর্থাৎ যেটা আমরা বলতে পারি যেটা ক্লকওয়াইজ। আবার যদি অল্টারনেটর ফিল্ড বামাবর্তে ঘুরে, তাহলে তখন ফেজ ক্রমটা উল্টে যাবে। সেটা দেখো পরের চিত্রে দেখা যাচ্ছে। এখানে ই এ এ ছিল, তারপরে ই সি সি চলে আসছে, অর্থাৎ এই দিক দিয়ে যখন এটা ছিল ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তখন এটা এই দিকে ঘুরতে শুরু করবে, ই বি বি, তারপরে এইদিকে ই সি সি। এটা হচ্ছে ফেজের সিকোয়েন্স বা ফেজ ক্রম বলা হয়ে থাকে। অর্থাৎ যখন
ডান আবর্তে ঘুরবে তখন একরকম, যখন বাম আবর্তে ঘুরবে তখন আরেক রকম। তো রিভার্স ফেজ সিকোয়েন্সের প্রভাব এখন এটা সম্পর্কে আমরা একটু জানবো। তো রিভার্স ফেজ সিকোয়েন্স মূলত যে কোনো তিনটা লাইনের মধ্যে দুইটা লাইনে যদি আমরা স্থানটা পরস্পর পরিবর্তন করি, তবে সেখানে কি হবে, এই লাইন ও নিউট্রাল তার পরিবর্তন করে এই কাজটা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে ফেজ সিকোয়েন্সটা রিভার্স করলে অল্টারনেটরের তোমার ঘূর্ণনের যে অভিমুখ সেটা আগের তুলনায় তখন বিপরীত হবে। এই ক্ষেত্রে ফেজগুলো তখন তাদের সর্বোচ্চ পজিটিভ মান, অর্থাৎ এইখানে দেখো ACB অনুযায়ী হবে। আবার যদি রিভার্সের পরে ACB ফেজ ক্রম হবে, তখন রিভার্সের আগে ফেজ ক্রম থাকবে ABC এবং রিভার্সের পরে হবে ACB। এতে তখন আমরা বুঝতে পারবো কি, কয়েল এতে তখন সর্বোচ্চ পজিটিভ মানে সবার আগে পৌঁছার পর কয়েল সিতে সর্বোচ্চ পজিটিভ মান আসবে এবং সবার শেষে কয়েল বিতে সর্বোচ্চ পজিটিভ মান পৌঁছাবে। যেহেতু অল্টারনেটরটা মূলত ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ উভয় দিকেই ঘোরানো যায়, যার জন্য এখানে দুই ধরনের ফেজ সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি। এটাই যদি বিবেচনা করো, কোনো সময় আমরা যদি এই দিকেও চিন্তা করতে পারি, আবার উল্টা দিকেও চিন্তা করতে পারি। যদি এইদিকে চিন্তা করো ABC, আর যদি এইদিকে চিন্তা করো তাহলে এই দিক থেকে ACB, এটা আমরা বলতে পারি। এটাই হচ্ছে রিভার্স ফেজ সিকোয়েন্সের প্রভাব। এই রিভার্স ফেজ সিকোয়েন্সের জন্য কিছু সমস্যা দেখা দিয়ে থাকে। সেই সমস্যাগুলো কি কি? 3 ফেজ মোটরের যদি রিভার্স ফেজ সিকোয়েন্স হয়ে যায় তাহলে মোটরটা উল্টা ঘুরবে। ট্রান্সফরমারের ক্ষেত্রে ওয়াইন্ডিংগুলোর মধ্যে একটা সার্কুলেটিং কারেন্ট প্রবাহিত হবে, যেটার কারণে ট্রান্সফরমার গরম হতে থাকবে, ইনসুলেশন গলে একসময় ওয়াইন্ডিংয়ে শর্ট সার্কিট দেখা দিবে এবং এটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। আর অল্টারনেটরের ক্ষেত্রে 3 ফেজ অল্টারনেটরে যখন প্যারালাল অপারেশন হয় তখন আনসিনক্রোনাইজড হয়ে পড়বে এবং তখন ক্ষতির সম্মুখীন হতে হবে। কোনো কোনো ফেজের ভোল্টেজ অথবা কারেন্টের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে এটার মাধ্যমে, তখন সংযুক্ত মোটর বা ইনস্ট্রুমেন্ট যেটাই থাকবে এর সংস্পর্শে তখন সেটা ক্ষতিগ্রস্ত হবে। এরপর আমরা নেক্সট টপিক, ফেজ সিকোয়েন্স চেকিং পদ্ধতি। এটাকে মূলত দুভাবে করা যায়, একটা হচ্ছে বাতি ও ক্যাপাসিটর পদ্ধতি, আর একটা হচ্ছে ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর পদ্ধতি। তো আমরা এখন মূলত এই বাতির এটা দেখব। দেখো এখানে যদি একটা আমরা বাতি কল্পনা করি, এখানেও একটা বাতি কল্পনা করি। এটা যদি L1 দেওয়া যায়, এটা L2 দিলাম। তো বাতি এবং ক্যাপাসিটর, এখানে আরেকটা জিনিস কি থাকবে, ক্যাপাসিটর থাকবে। তাহলে ক্যাপাসিটরটাকে যদি এখানে আমি চিন্তা করি, একটা ক্যাপাসিটর আর দুইটা বাতি, এটাকে বলা হচ্ছে বাতি এবং ক্যাপাসিটর পদ্ধতি। এই পদ্ধতিটা খুবই সাধারণ হয়ে থাকে। এই পদ্ধতিতে মূলত দুইটা ফিলামেন্ট ল্যাম্প ও একটা ক্যাপাসিটরের সমন্বয়ে একটা স্টার কানেকশন, এটাকে মূলত একটা স্টার কানেকশন বলা হয়ে থাকে। এটাকে আর ডেল্টা তো সেটা জানোই কেমন হয়ে থাকে, সেটা নিয়েও পরে বিস্তারিত দেখতে পাবে হয়তো। এটা হচ্ছে ডেল্টা বলা হয়, আর এটাকে স্টার বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে মূলত স্টার পদ্ধতিতে, বাতি এবং ক্যাপাসিটর এই পদ্ধতিতে ফেজ সিকোয়েন্স চেকিংটা করা হয়ে থাকে। তো এটা একটা ক্যাপাসিটর যখন স্টার কানেকশনে সংযোগ করা হয় তখন লাইনে 3টা সংযোগ করা হয়। যদি লাইনের ফেজ সিকোয়েন্সটা RBY এ থাকে তখন এই L1 বাতিটা জ্বলবে, L1 বাতিটা জ্বলবে, কিন্তু L2 বাতিটা জ্বলবে না। আর যদি L1 এ ফেজ ভোল্টেজ বেশি এবং L2 RRতে তখন ভোল্টেজটা কম থাকে। আবার যদি ফেজ সিকোয়েন্স RYB তে থাকে তাহলে পরের চিত্রে এই চিত্রে এখানে তখন L2টা বেশি জ্বলবে, তখন L1টা কম জ্বলবে, অর্থাৎ L1টা জ্বলবে না। এক্ষেত্রে L2 এর RRতে তখন ভোল্টেজটা বেশি হবে এবং L1 এর RRতে তখন ভোল্টেজটা কম হবে। এটা আমরা কিন্তু চিন্তা করছি RY এবং B। তোমরা অলরেডি জানো যে 3টা আমার ফেজ যখন কল্পনা করি তখন RYB হিসেবেই আমরা সেটাকে বিবেচনা করে থাকি। এটাই মূলত বাতি, দুইটা বাতি ও একটা ক্যাপাসিটরের যে পদ্ধতি, এখানে আমরা এইভাবে পরীক্ষা করতে পারি। আর এটা হচ্ছে ফেজ সিকোয়েন্স ইন্ডিকেটর পদ্ধতি। এটাতে একটা মূলত 3 ফেজ ইন্ডাকশন মোটর থাকে। এখানে মোটরের কয়েলের ইম্পিডেন্স খুব বেশি, আর মোটরটা মূলত 60 থেকে 600 ভোল্ট পর্যন্ত লাইনে সরাসরি ব্যবহার করা যায়। তো মোটরের 3টা প্রান্ত থেকে লাল, হলুদ আর নীল রঙের 3টা তার বের করা হয়ে থাকে মূলত। তো এটা যখন মোটরের শ্যাফটের সঙ্গে যন্ত্রটার ডায়ালটা সরাসরি যুক্ত করা থাকে, যাতে মোটরটা যখন ঘোরে তখন ডায়ালটাও তার সঙ্গে একত্রে ঘুরতে পারে।
তো ফেজ সিকোয়েন্স যদি ঠিক থাকে তাহলে ডায়ালটা কোন দিকে ঘুরবে তা একটা তীর চিহ্ন দিয়ে ডায়ালের উপরে নির্দেশ করা যাবে। তাহলে যদি আমরা চিন্তা করি যে প্রথমে অল্টারনেটরটা যে 3টা মেইন লাইন দেওয়া হয়েছে সেটা ফেজ সিকোয়েন্সটা ইন্ডিকেটরের 3টা লাইনের সঙ্গে সংযুক্ত করার পরে অল্টারনেটরটাকে যখন চালু করা হবে তখন ইন্ডিকেটরের ডায়ালটা কোন দিকে ঘুরছে, যদি ডায়ালটা তীর চিহ্নের দ্বারা তোমার নির্দিষ্ট একটা দিকে ঘুরবে তখন বুঝতে হবে যে অল্টারনেটর ফেজ সিকোয়েন্সটা ঠিক আছে। কিন্তু যদি তখন ইন্ডিকেটরের লাল রঙের তারের সঙ্গে অল্টারনেটরের যে লাইনটা যুক্ত আছে সেটা তাহলে রেড ফেজ, হলুদ তারের সঙ্গে সেটা ইয়েলো ফেজ এবং নীল তারের সঙ্গে যে লাইনটা যুক্ত আছে সেটা ব্লু ফেজ হিসেবে আমরা ধরে নিতে পারবো। কিন্তু যদি ডায়ালটার তীর চিহ্নের বিপরীত দিকে ঘোরে তখন আমরা বুঝতে পারবো কি ফেজ সিকোয়েন্সটা ঠিক নাই, অর্থাৎ বিপরীতমুখী হয়ে আছে। তখন ফেজ সিকোয়েন্সটাকে আনতে চাইলে আমার অল্টারনেটরের 3টা লাইনের মধ্যে যে কোনো 2টা লাইনকে যদি চেঞ্জ করে দেওয়া হয় পরস্পর সংযোগটা তাহলে এটা আবার ফেজ সিকোয়েন্স ঠিক হয়ে আসবে। তো আশা করছি ফেজ সিকোয়েন্স চেকিং পদ্ধতি কীভাবে করতে হয় এবং সেটাকে যদি পরিবর্তন থাকে সেটাকে কীভাবে সংশোধন করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছ। এরপর 3 ফেজ পাওয়ার সিস্টেমের ফেজ সিকোয়েন্স ডায়াগ্রাম, যেটা অলরেডি আমি দেখিয়েছি, এইটাই ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, এটা তোমরা দেখবে। তো মোটামুটি অষ্টম অধ্যায়ের আলোচনা এতটুকুই। এই অধ্যায়গুলো খুব ছোট ছোট, তো এই অধ্যায়ে তোমরা সবাই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে। আশা করছি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থেকো।